হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর প্রথম অধ্যায় নিয়ে কিছু আলোচনা করব। আমরা সিলেবাসে আগের দিন দেখেছিলাম যে প্রথম অধ্যায়টার নাম হচ্ছে ইন্ট্রোডাকশন, যেখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর ডেফিনিশন অ্যান্ড আদার কস্ট রিলেটেড ইস্যুসগুলো এখানে আলোচনা করা হয়ে থাকে। তো আমরা প্রথম অধ্যায়ের শুধু একটা কন্টেন্টস, যেটা হচ্ছে গিয়া হলো ডেফিনেশন, সো চ্যাপ্টার 1 ইন্ট্রোডাকশন পার্টের হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই বিষয়টা আজকে আমরা একটু অ্যানালাইসিস করে দেখব। অর্থাৎ পুরো কোর্সটা সম্পর্কে জানতে গেলে, কোর্সের নাম যেহেতু ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং দ্বারা কি বোঝায় এই কনসেপ্টটা যদি আমাদের কাছে ক্লিয়ার থাকে, তাহলে পরবর্তী চ্যাপ্টারগুলো থেকে আমরা আসলে কি জানতে চাচ্ছি সেই বিষয়টাও আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। So at first think about the contents of financial statements. Financial statement মানে ব্যবসায় যত ফিনান্সিয়াল স্টেটমেন্টগুলা ব্যবহার করে থাকে সেটার ভিতরে কি কি কন্টেন্টস থাকে, এই কন্টেন্টসগুলো জানতে হবে আমাদের এই ডেফিনেশন দেওয়ারও আগে। তো আমরা একটু দেখে নিই যে ফিনান্সিয়াল স্টেটমেন্টসগুলো কি কি এবং তার কন্টেন্টসগুলো কি কি। তো প্রথম ফিনান্সিয়াল স্টেটমেন্টের নাম দিয়েছি ইনকাম স্টেটমেন্টস, যেটাকে ফর্মালি বলা হয় স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম। নেক্সট আছে ওনার্স ইকুইটি স্টেটমেন্টস, ব্যালেন্স শিট, অথবা এটাকে বলা হয় স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল কন্ডিশন। তো এরকম আরও অনেকগুলো ফিনান্সিয়াল স্টেটমেন্টস আছে, তো এই তিনটাই সবচেয়ে বেশি ব্যবহার করা হয়, এই জন্য আমরা এই তিনটার নামই দিলাম। এবার একটা ফিনান্সিয়াল স্টেটমেন্টের একটা স্যাম্পল এখানে উপস্থাপন করেছি, এবং স্যাম্পলে আমরা দেখতে পাচ্ছি যে স্যাম্পলটা কী কী ইস্যুসগুলো নিয়ে তৈরি। যে আমরা নেট সেলস কত টাকা বিক্রয় করেছি, কস্ট অফ সেলস তার পিছনে কত টাকা খরচ হয়েছে, গ্রোস প্রফিট তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিয়ে কি পরিমাণ আমার লাভ হয়েছে, সেই লাভের টাকা থেকে আমরা ব্যবসা পরিচালনা সংক্রান্ত ব্যয় বাদ দিয়েছি, অপারেটিং ইনকামে এসেছে। আদার কোনো ব্যবসা পরিচালনার বাহির থেকে এই ব্যবসার যদি কোনো আয় আসে সেগুলো যোগ হয়েছে, ব্যয় থাকলে বিয়োগ হয়েছে, ইনকাম ট্যাক্স বাদ দিয়েছি, তাহলে যেটা থাকলো এটা হচ্ছে নেট ইনকাম। তাহলে এইভাবে করে আমরা ইনকাম স্টেটমেন্টটা পেয়ে থাকি। এখন আপনাকে কিন্তু আমি ইনকাম স্টেটমেন্ট তৈরি করা শেখাচ্ছি না, আমি বলতেছি ইনকাম স্টেটমেন্টে কি কি ইনফরমেশন থাকে সেই বিষয়গুলো খেয়াল করেন। এখানে আপনি সেলস পেলেন, কস্ট অফ সেলস পেলেন, আপনার ব্যবসা পরিচালনা সংক্রান্ত ব্যয় পেলেন। তো এইগুলো দেখে আপনার মাঝে কিন্তু একটা আইডিয়া জেনারেট করতে পারে যে আমি তো বিক্রয় ভালোই করেছিলাম কিন্তু আমার তো ব্যয় বেশি হয়ে গেল, অথবা আমার বিক্রয়ের পরিমাণটা কম হয়ে গেছে, এই জিনিসটা তাহলে আমাদের বাড়াতে হবে। তাহলে এইভাবে কিন্তু এখান থেকে ইনফরমেশন ডিরাইভ করা যায়। আমরা ওনার্স ইকুইটি স্টেটমেন্টে দেখি যে মালিকদের আগের ব্যালেন্স ছিল, সেইখান থেকে এই বছরের নেট ইনকাম আর অন্যান্য ইনকাম হয়েছে, মালিকরা আবার ফ্যামিলি এক্সপেন্স বাবদ ব্যবসা থেকে কিছু নিয়ে গিয়েছে, এইভাবে করে চেঞ্জ হয়ে বর্তমানে মালিকদের ব্যালেন্স কত হলো। আবার কোম্পানি ব্যবসার ক্ষেত্রে আমরা যে জিনিসটা বলি যে মালিকদের অ্যামাউন্ট কত আছে, তাহলে আমরা যদি ব্যবসা থেকে মালিকানা সত্ত্ব হিসেবে তাদেরকে যদি এর আগে যে নিট প্রফিট করলো সেইখান থেকে কত টাকা দিতে পারি, যাতে নিট প্রফিটের একটা অ্যামাউন্ট আমাদের সেভিংস আকারে সঞ্চিতি আকারেও থাকে, আবার মালিকদেরকেও দিতে পারি। এই পলিসিগুলা ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি স্টেটমেন্ট, এই দুইটা মিলে ডিসিশন নেওয়া হয়। এবারে আমরা যদি দেখি ব্যালেন্স শিটটা দেখার জন্য, যেখানে পাশাপাশি দুটো ইয়ারের ব্যালেন্স শিট রেখেছে যাতে একটু তুলনা করা যায়। ব্যালেন্স শিট আমরা প্রথমে পেলাম সম্পদ, সম্পদের মধ্যে আবার চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, এরকম অনেক ব্যাপার স্যাপার আছে। এরপরে চলতি দায়, হ্যাঁ, নন কারেন্ট লায়াবিলিটিস বা একটু দীর্ঘমেয়াদী দায়, মোট দায়, মালিকানা সত্ত্ব, শেয়ার হোল্ডারদের তথ্য, এইসব মিলে আমাদের মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণটা সমান হয়েছে। এখন এইখান থেকে আমি কি কি ইনফরমেশন ডিরাইভ করতে পারি? আমি যে ইনফরমেশনগুলো ডিরাইভ করতে পারি সেগুলো হচ্ছে আমাদের কোন কোন সম্পদ কম আছে বেশি আছে, কোন কোন সম্পদের মাঝে কি ধরনের পরিবর্তন এসেছে। পাশাপাশি 2 বছর রেখে আমরা তুলনা করতে পারি যে ক্যাশ আগের বছর ছিল 48,000, এবার 38,000, তাহলে আমরা এবার হাতের ক্যাশটা কমে গেছে, তাহলে কমে যাওয়ার কারণে আমার ব্যবসায় কি পজিটিভ ইম্প্যাক্ট হয়েছে নাকি নেগেটিভ ইম্প্যাক্ট হয়েছে। আমার দায়ের পরিমাণ গত বছর কত ছিল, এই বছর কতটুকু চেঞ্জ হয়েছে, এই চেঞ্জটা কি আমার ক্ষমতা বা আয়ত্তের মধ্যে আছে কিনা, এই অ্যানালাইসিসগুলো আমরা এখান থেকে পেতে পারি। তো সব কিছু মিলে এই তিনটা স্টেটমেন্ট মিলে আমরা যদি ইনফরমেশন ডিরাইভ করি, একদম মেইন ইনফরমেশন যেটা, যে প্রফিট অ্যান্ড লস,
লাভ এবং ক্ষতি হয়েছে কিনা, হলে কত হয়েছে, বিভিন্ন বছরের সাথে তুলনা করে এই বছর কম হয়েছে নাকি বেশি হয়েছে, ওনার্স ইকুইটি অ্যামাউন্ট মালিকানা সত্ত্বের পরিমাণটার কোনো পরিবর্তন হয়েছে কিনা, কতটুকু পরিবর্তন হয়েছে, ডিটেইলড অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস এর ইনফরমেশনগুলা এখানে পেতে পারি, যেখানে সম্পদ বৃদ্ধি হ্রাস। অ্যাকাউন্টিং স্টেটমেন্ট কিন্তু আলাদা তৈরি করছে, আমার এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে ওই ইনফরমেশনগুলো নিয়ে এসে এইবার ম্যানেজমেন্ট হিসেবে আপনি একজন ম্যানেজার হিসেবে ডিসিশন মেক করবেন যে এই পরিবর্তনগুলো কি আমার ভালো নাকি মন্দ, ভালো হলে ভালোটাকে কিভাবে বাড়ানো যায়, মন্দ হলে সেই মন্দটাকে কিভাবে কমানো যায়। তাহলে মেইন টার্গেট, মেইন ফোকাস পয়েন্ট হচ্ছে আপনাকে এই রেড মার্কে হিট করতে হবে। তো হিট করার জন্য কি করতে হবে, ডিসিশন মেকিং করতে হবে, তার জন্য বুদ্ধির বাতি জ্বালাইতে হবে, ডিসিশন মেকিং ইন ম্যানেজমেন্ট। এখন কি কি বিষয়ে ডিসিশন মেক করব, এই ডিসিশনটা রিলেটেড টু প্রোডাকশন ইউনিটস, আমি কত ইউনিট প্রোডাকশন করব। এখন প্রোডাকশন ইউনিট যদি ধরেন আনুমানিক আমি 100 ইউনিট প্রোডাকশন করলাম স্ট্যান্ডার্ড, এখন কোনো বছরে আমি যদি 100 ইউনিট থেকে বাড়াই 120 ইউনিট প্রোডাকশন করলাম, 120 ইউনিট প্রোডাকশন করলে অতিরিক্ত 20 ইউনিট আমার রাখার জন্য গুদাম ঘরের দরকার হবে, অতিরিক্ত যেহেতু উৎপাদন করতে চাচ্ছি অতিরিক্ত কাঁচামাল কিনতে হবে, অতিরিক্ত লেবার আওয়ার, অতিরিক্ত কস্ট খরচ করতে হবে। সো আমি আন্তাজে এগুলা তৈরি করব না, ইট মাস্ট বি এ রেজাল্ট অফ মাই ডিসিশনস। সো ম্যানেজারিয়াল ডিসিশন মেকিংটাই হচ্ছে আমাদের এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর বেসিক কনসেপ্ট। তাহলে এইখানে আমাদের যে কাজটা করতে হবে, প্রোডাকশন ইউনিটস কত হবে, কত ইউনিট প্রোডাকশন করলে পার ইউনিট প্রোডাকশন কস্ট কত হবে। আপনাকে এই সাবজেক্ট পড়ার মাধ্যমে আপনি শিখতে পারবেন যে আপনার স্থায়ী ব্যয় কতটুকু, যে 1 ইউনিট প্রোডাকশন করলেও আপনার ওই স্থায়ী খরচ যা, 10 ইউনিটের জন্য তাই আপনার স্থায়ী খরচ আছে। কিছু খরচ আছে ভেরিয়েবল কস্ট, 1 ইউনিট করলে 1 ইউনিটের খরচ হবে, 10 ইউনিট করলে 10 ইউনিট হবে। আবার কিছু খরচ আছে ফিক্সড, যেটা স্থায়ী থাকবে, আপনি 1 ইউনিট করেন আর 10 ইউনিট করেন আপনার ওই খরচটা হবেই। তাহলে প্রোডাকশন ইউনিট কত হবে, পার ইউনিটের খরচ কত হবে, হাউ মাচ টু সেল টু রিকভার কস্ট, এই যে যে আমাদের খরচটা হলো এই খরচটা রিকভার করতে কত টাকা আমার ব্যয় করতে হবে। ধরে নেন আপনি 100 ইউনিট প্রোডাকশন করবেন, আপনার ফিক্সড কস্ট আছে 5000, আপনি 1 ইউনিট প্রোডাকশন করলেও আপনার ওই 5000 টাকা ব্যয় করতেই হবে। এরপরে আপনি ভেরিয়েবল কস্ট হিসেবে পার ইউনিটে আপনার 5 টাকা করে, 50 টাকা করে গেল, পার ইউনিট 50 টাকা করে গেল, মানে 100 ইউনিট প্রোডাকশন করলে 5000। তাহলে আপনি 100 ইউনিট প্রোডাকশন করতেছেন, 5000 আপনার ফিক্সড কস্ট, 5000 আপনার ভেরিয়েবল কস্ট, হলে গেল 10000। এই 10000 টাকা যে আপনার খরচ হলো 100 ইউনিট প্রোডাকশন করতে, তাহলে পার ইউনিট কত টাকা দরে সেল করলে এই কস্টটা রিকভার হয়ে যাবে, অথবা কত ইউনিট প্রোডাকশন করবেন, প্রোডাকশন করে কত ইউনিট সেল করবেন যাতে করে আপনার এই খরচটা ওভারকাম হয়ে যায়। এখানে আপনাদের ছোট একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন আপনারা কাঁচা বাজারে গেলেন, কাঁচা বাজারের একজন সবজি বিক্রেতা, ধরেন উনি শুধু মরিচ বিক্রয় করে। তো মরিচ বিক্রেতা কি করলেন, তিনি একটা জায়গা থেকে মরিচ কিনে আনলেন, মরিচ কিনে এনে উনি হিসেব করলেন যে উনি 100 টাকা কেজি দরে মরিচ কিনলেন, তো 10 কেজি মরিচ কিনলেন, 10 কেজি গুণে 100, 1000 টাকা ওনার খরচ হলো। বাজারে গিয়ে দেখলেন যে উনি 150 টাকা দরে মরিচটা বিক্রি করতে পারতেছেন, তাহলে উনি 6 কেজি বিক্রি করলে ওনার 900 টাকা উঠে আসবে। 7 নাম্বার কেজি যখন উনি বিক্রি করবেন, 7 নাম্বার কেজি বিক্রি করলেই কিন্তু 1050 টাকা হয়ে যাবে। তো ওনার খরচ হলো 1000 টাকা রিকভার কস্ট। এই 1000 টাকা কস্ট রিকভার করার জন্য আমার 6 কেজির পরে 7 নাম্বার কেজি পর্যন্ত পুরোটুকু বিক্রি করতে হবে না, হয়তো 6.67 বা 6.7, অর্থাৎ 6 কেজি 700 গ্রাম উনি বিক্রি করলেই ওনার খরচটা রিকভার হয়ে যাচ্ছে। তাহলে ওনার টার্গেট হচ্ছে 1000 টাকার মরিচ কিনে আনার পরে আমি 6 কেজি 700 গ্রাম মরিচ বিক্রয় না করে এখান থেকে আর আমি যাব না। 6 কেজি 700 গ্রাম মরিচ বিক্রয় করলে ওনার পকেটের 1000 টাকা উঠে গেল। এরপরে বাকি মরিচ যতটুকু উনি সেল করবে ওইটুকুই হচ্ছে ওনার প্রফিট। তো ম্যানেজার হিসেবে আপনার জানা দরকার যে আপনার যা খরচ হলো, কত টাকা দরে কত ইউনিট সেল করলে আপনার এই খরচটুকু উঠে যাবে, লাভের হিসাব করেন পরে, খরচটুকু রিকভার হবে। এটা এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা কনসেপ্ট। এটার পরবর্তী স্টেপটা হচ্ছে, এইবারে আপনি চাচ্ছেন যে আপনি একটা
10,000 টাকা বা 20,000 টাকা প্রফিট করতে চান, টু আর্ন এ প্রফিট অফ 10,000 or 20,000 টাকা, হোয়াট ইজ দ্য নাম্বার অফ প্রোডাকশন ইউনিট অ্যান্ড সেলস ইউনিট? তাহলে 10,000 টাকা আপনি যদি লাভ করতে চান তাহলে আপনি কত ইউনিট উৎপাদন ও বিক্রয় করবেন? আর যদি আপনি 20,000 টাকা লাভ করতে চান, আপনি কিন্তু লাভ ধরেছেন, পণ্যের দাম যা হোক, ইউনিটের সংখ্যা যা হোক, আপনার 20,000 টাকা এই মুহূর্তে লাভ করা দরকার, তাহলে আপনি কত ইউনিট উৎপাদন এবং বিক্রয় করবেন? এই ডিসিশন মেকিংয়ে আপনার এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হেল্প করবে, এবং এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং যেই ডিসিশনটা দিবে, এই ডিসিশনটা কিন্তু আলটিমেটলি চলে যাবে আপনার যিনি কাঁচামাল ক্রয় করবেন তার কাছে, যিনি প্রোডাকশন করবেন তার স্ট্র্যাটেজি হয়ে যাবে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং তো আমাকে দিয়েছে এত ইউনিটের প্রোডাকশন করতে হবে, তাহলে আমি সেই কয় ইউনিট প্রোডাকশন করি। সেলস যে ফোর্স আছে তারা রেডি হয়ে যাবে যে তাহলে ওই ইউনিটটা আমি বিক্রি করব কিভাবে, তার জন্য আমার অ্যাডভার্টাইজমেন্ট, সেলস ফোর্স, মার্কেটিং, আদার যে স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলা ফর্মুলেট করতে হবে। এইভাবে করে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিংয়ের ডিসিশনটা বাকি সকল ইউনিটে ছড়িয়ে যাবে। তো এই সব আলোচনার উপর ভিত্তি করে এখন যদি আমরা কোশ্চেন করি হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, তাহলে তার উপর ভিত্তি করে আমাদের আনসারটা হবে যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ অলসো কল্ড অ্যাজ ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং, ইজ অলসো কল্ড অ্যাজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ এ মেথড অফ অ্যাকাউন্টিং। এটা হচ্ছে একটা অ্যাকাউন্টিংয়ের পদ্ধতি দ্যাট ক্রিয়েটস স্টেটমেন্টস। এই অ্যাকাউন্টিং যেটা হচ্ছে স্টেটমেন্ট তৈরি করে, রিপোর্ট তৈরি করে, অ্যান্ড ডকুমেন্ট মানে ফাইল তৈরি করে। প্রশ্ন হচ্ছে কেন তৈরি করবে? টু হেল্প ম্যানেজমেন্টকে সাহায্য করতে, ইন মেকিং বেটার ডিসিশনস। পিছনে যত ইনফরমেশনগুলো আলোচনা করলাম সব ইনফরমেশনগুলো যদি আপনার হাতে থাকে তাহলে আপনার ডিসিশনটা হবে বেটার, রিলেটেড টু দেয়ার বিজনেস পারফরমেন্স। ব্যবসার যে পারফরমেন্স, অগ্রগতি আছে, সেই অগ্রগতির সাথে জড়িত যত ডিসিশন মেকিং আছে, সেই ডিসিশন মেকিংয়ে অ্যাকাউন্টিং যখন আপনাকে স্টেটমেন্ট, রিপোর্ট এবং ডকুমেন্ট দিয়ে হেল্প করবে, এবং সেই ডকুমেন্টের উপর ভিত্তি করে আপনি যখন বেটার ডিসিশন মেকিং করবেন, এই যে অ্যাকাউন্টিং এবং ডিসিশন মেকিং এক হলো, এইটাই হচ্ছে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং। এবার সিম্পল কোশ্চেন্স, এই ডিসিশনটা কারা নেয়? উত্তর হচ্ছে ম্যানেজাররা নেয়। তাহলে আমরা বলতে পারি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ প্রাইমারিলি ইউজড ফর ইন্টারনাল পারপাসেস। ব্যবসার ভিতরে এটা ব্যবহার করা হয়, ব্যবসার বাইরের পক্ষ এই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিয়ে কোনো কাজ করে না। এবার সংজ্ঞা যখন পরীক্ষায় জানতে চায়, আপনারা মনে রাখবেন একজন লেখকের সংজ্ঞা, দুইজন দিলে ভালো, বাট কমপক্ষে একজন লেখকের সংজ্ঞাটা আপনারা যদি দেন আপনারা হাইয়েস্ট একটা মার্কস পাবেন। সো অ্যাকাউন্টিং টু সিটি হর্নগেন, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রডিউসেস ইনফরমেশন ফর ম্যানেজার। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং কি করে? ইনফরমেশন তৈরি করে, কাদের জন্য? ম্যানেজারদের জন্য। হু ওয়ার্ক উইদিন অ্যান অর্গানাইজেশন, যারা অর্গানাইজেশনের মধ্যে থেকেই কাজ করে। ইট ইজ দ্য প্রসেস অফ আইডেন্টিফাইং, এটা একটা ধারাবাহিক প্রক্রিয়া। কিসের? আইডেন্টিফাইং, খুঁজে বের করবে, মেজারিং, পরিমাপ করবে, অ্যাকুমুলেটিং, সব এক জায়গায় এনে সংগ্রহ করবে, অ্যানালাইজিং, বিশ্লেষণ করবে, ইন্টারপ্রিটিং, বিশ্লেষণের মাধ্যমে মূল যে তথ্যটা আছে তথ্যটা বের করে নিয়ে আসবে, অ্যান্ড কমিউনিকেটিং ইনফরমেশন, এবং ইনফরমেশনগুলা যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে দিবে কাদের কাছে? ম্যানেজারদের কাছে। দ্যাট হেল্পস ম্যানেজার্স, যেটা ম্যানেজারকে হেল্প করবে ফুলফিল অর্গানাইজেশনাল অবজেক্টিভস, অর্গানাইজেশনের যে উদ্দেশ্য আছে সেই উদ্দেশ্য পূরণের কাজে হেল্প করবে। এবার প্রথমে আপনি আলোচনা করলেন, একটা সংজ্ঞা দিলেন, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সংজ্ঞা দিলেন। মনে রাখবেন কোনো সংজ্ঞা জানতে চাইলে বিভিন্ন ব্যক্তির সংজ্ঞার পরে লাস্টে আপনার নিজের তৈরি করা একটা সংজ্ঞা দিতে হয়। সো এই পার্টটা হচ্ছে আপনার নিজের সংজ্ঞা। সো ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ইজ এ পার্ট অফ জেনারেল অ্যাকাউন্টিং প্রসেস। তাই ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং হচ্ছে জেনারেল বা সাধারণ অ্যাকাউন্টিং এর একটা প্রক্রিয়ার একটা অংশ, হুইচ প্রোভাইডস অ্যাকাউন্টিং ইনফরমেশন, যে অ্যাকাউন্টিং রিলেটেড ইনফরমেশন প্রোভাইড করে টু দ্য ইন্টারনাল ইউজার্স, ভিতরের ব্যবহারকারীকে, ফর টেকিং পলিসি অর ফর্মুলেটিং পলিসি তৈরি করার জন্য, অর কন্ডাক্টিং দ্য ডে টু ডে অপারেশনস, প্রতিদিনকার যে অপারেশন আছে ওই যে উৎপাদন, তারপরে মার্কেটিং, এই কাজে হেল্প করার জন্য, অপারেশনস অফ অ্যান অর্গানাইজেশন। সো এই ইস্যুসগুলো আপনারা খেয়াল রাখবেন। তাহলে আপনার হোয়াট ইজ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, এই ইনফরমেশন দিলে শুরুতে আপনারা শুরুটা করবেন যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং আপনাদেরকে কি কি তথ্য দেয়, এই রিলেটেড বেসিক আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট প্রফিট অ্যান্ড লস, ওনার্স ইকুইটি, ডিটেইলড
স্টেটমেন্ট থেকে আপনারা ইনফরমেশন পান। ইনফরমেশনটা আপনারা প্রোডাকশন, সেলস, প্রফিট এই রিলেটেড ডিসিশন মেকিং এর কাজে ব্যবহার করা হয়। এইটুকু একটা প্যারায় বলে নেক্সট হচ্ছে দিবেন ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা সংজ্ঞা দেওয়ার পরে দিবেন একজন লেখকের সংজ্ঞা, লেখকের সংজ্ঞা দেওয়ার পরে দিবেন আপনার সংজ্ঞা। এই কয়টা পার্ট যদি কমপ্লিট করেন তাহলে আপনার ডিসিশনটা অনেক বেটার হবে। এখন আপনার মনে হতে পারে যে আমি অল্প সময়ের মধ্যে এগুলো দিব কিভাবে? আপনি যদি আগে থেকে প্রস্তুতি নিয়ে নেন অবশ্যই আপনি অল্প সময়ের মধ্যে এগুলো সব দিতে পারবেন। আর যদি শুধু আন্দাজে লিখতে চান হোয়াট ইজ ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং, দেখবেন এরকম একটা প্যারার বাইরে আর কিছু লিখতে পারেন না। কিন্তু প্যারাগুলোকে আপনি এতগুলো ভাগ করে নিলে ডেফিনেটলি আপনি অনেক অনেক ভালো একটা এক্সাম দিতে পারবেন। সো সংজ্ঞা হিসেবে আজ এই পর্যন্তই থাকলো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষায় থাকুন। আমি সময় পেলে আবার ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।